আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। একাদশ অধ্যায়ের টাইপ 5-এ কিছু এমসিকিউ নিয়ে আজকে চলো তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, পতঙ্গ পরাগী ফুল কোনটি? এখন পতঙ্গ কি জিনিস? পতঙ্গ হচ্ছে ছোট যে উড়তে পারে এরকম কতগুলো পোকামাকড় আমরা বলতে পারি। সেক্ষেত্রে পতঙ্গ বলতে আমরা উড়তে পারে কিন্তু আকারে তুলনামূলক ক্ষুদ্র হবে ওগুলোকে বুঝতেছি। এখন কোনো একটা ফুলে পরাগায়ন যখন সম্পন্ন হবে, এটা যে কোনো ধরনের বাহকের মাধ্যমে হইতে পারে, পানির মাধ্যমে হইতে পারে, প্রাণীর মাধ্যমে হইতে পারে, পতঙ্গের মাধ্যমে হইতে পারে, বায়ুর মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে হচ্ছে তোমার পরাগায়নটা সম্পন্ন হয়। পরাগায়ন কি জিনিস? একটা পরাগরেণু কোনো একটা ফুলের গর্ভমুণ্ডে যায় যখন পতিত হবে তখন ওই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলবো হচ্ছে পরাগায়ন। তাহলে পতঙ্গ পরাগী ফুল তার মানে যেই ফুলের পরাগায়নটা তোমার পতঙ্গের মাধ্যমে হচ্ছে, পতঙ্গ যেগুলো উঠতে পারে ছোট। এই ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, দেখো পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে আমরা কোন উদ্ভিদে কোন ধরনের পরাগায়ন হবে এটা কিন্তু ওদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করতেছে। যেই ফুলগুলা অনেক বেশি বড় ঝলমলে হবে ওদের ক্ষেত্রে আমরা প্রাণী পরাগী দেখতে প্রাণীর ক্ষেত্রে প্রাণীর মাধ্যমে পরাগায়ন দেখতে পাই। এরপরে মধুগ্রন্থি থাকে যাদের, ওদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সেখানে হচ্ছে তোমার পতঙ্গের মাধ্যমে, পতঙ্গরা মধু খাইতে আসে তারপরে পরাগায়ন সম্পন্ন হয়। এরপরে পানিতে যেই উদ্ভিদগুলা বসবাস করে সেক্ষেত্রে ওদের আমরা পানির মাধ্যমে দেখতে পাই। আবার যেই উদ্ভিদগুলো হচ্ছে সুগন্ধ নাই, ওদের হচ্ছে পরাগরেণুগুলো হালকা হয়, সেক্ষেত্রে আমরা বাতাসের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হইতে দেখি। এখন ওই ফুলের বৈশিষ্ট্য অনুযায়ী যেই ফুলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য অনুযায়ী ওদের পরাগায়নের মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের হয়, এই যে বাহকের উপর নির্ভর করে। তাহলে এই জায়গাটায় দেখো কি বলছে, যে পতঙ্গ পরাগী ফুল যেটা ওরা হচ্ছে আকারে অনেক বেশি বড় হবে। পতঙ্গ পরাগী ফুলগুলো হচ্ছে আকারে বড় হবে, রঙিন হবে আর মধুগ্রন্থি যুক্ত হবে। মেইনলি মধুগ্রন্থি যে থাকে এটার কারণেই কিন্তু পতঙ্গরা হচ্ছে মধু খাইতে আসে। তারপর মধু খাওয়ার মাধ্যমে হচ্ছে ওদের ডানা বা পায়ে করে যখন পরাগরেণুটা সংযুক্ত হয়ে, পরাগরেণুটা আবার আঠালো থাকে, ওই পায়ের সাথে হচ্ছে লেগে যায়। তাহলে ওই আঠালো পরাগরেণুটা কি করে গর্ভমুণ্ডে যায় যখন পতিত হবে, পরাগরেণু আর গর্ভমুণ্ড দেখো দুইটাই হচ্ছে আঠালো থাকবে আর সুগন্ধযুক্ত। সুগন্ধ থাকার কারণে কিন্তু ওই যে পতঙ্গদেরকে আকর্ষণ করতেছে। তাহলে যখন এই সবগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো তখন আমরা ওই ফুলটাকে কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হচ্ছে। কোথায় কোথায় আমরা এটা দেখতে পাই দেখো তো, জবা, কুমড়া আর সরিষা। জবা, কুমড়া, সরিষার ক্ষেত্রে আমরা পতঙ্গের মাধ্যমে পরাগায়ন দেখতে পাবো। তাহলে দেখো তো জবা, কুমড়া, সরিষা এই জায়গাটায় অপশনে আছে নাকি? আমাদের কি জিজ্ঞেস করছে? পতঙ্গ পরাগী ফুল কোনটি? তাহলে এই যে সরিষা আমি দেখতে পাইতেছি, সরিষার বদলে যদি জবা দিয়ে দিত, কুমড়া দিয়ে দিত, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই অপশনটা দাগাইতাম। ধান, দেখো ধান হচ্ছে বায়ুর মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়। তারপরে আখ আর কচু এগুলাতে হচ্ছে তোমার পতঙ্গের মাধ্যমে সম্পন্ন হয় না। কি জন্য? এই জায়গাটাতে হচ্ছে তোমার মধুগ্রন্থি থাকে না, পতঙ্গ ওখানে যায় কি করবে? ওরা তো মধু খাওয়ার উদ্দেশ্যেই হচ্ছে ওখানে যায়। তাহলে সরিষা, জবার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? পতঙ্গের মাধ্যমে পরাগায়ন। তারপরে কোনটি পতঙ্গ পরাগী ফুল? সেম প্রশ্ন কিন্তু। তাহলে পতঙ্গ পরাগী ফুল আমরা একটু আগে কোনটা দেখছি? জবা, সরিষা। তাহলে এই যে জবা, এটা হচ্ছে তোমার পতঙ্গের মাধ্যমে হয়। এখন শিমুল আর কদম, কচু, এক্ষেত্রে শিমুল ফুল যেটা এটা হচ্ছে আকারে তোমার অনেক বেশি বড় হয়, এটা আবার তোমার পতঙ্গের মাধ্যমে হবে না, প্রাণীর মাধ্যমে হবে। প্রাণী বলতে আমরা যেমন পাখি বলতে পারি, পাখির মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়। তারপরে কদম যেগুলা এক্ষেত্রে হচ্ছে প্রাণীর মাধ্যমে। এইগুলো যখন গাছে তোমার হচ্ছে কদম ফুল দেখবা, বাইরের দিক থেকে তুমি হচ্ছে স্পর্শ করলেই ওখানে কি হবে? অনেকগুলো রেণু হচ্ছে গুঁড়া গুঁড়া তোমার গায়ে লেগে যায়, হাতে যদি লেগে যায়। এক্ষেত্রে বড় যে প্রাণীগুলা থাকে, প্রাণীর মাধ্যমে এই পরাগায়নগুলো সম্পন্ন হয়। তাহলে পতঙ্গ আর প্রাণী কিন্তু সেম না। পতঙ্গ হচ্ছে ছোট ক্ষুদ্র যেগুলা উঠতে পারে ওগুলোকে আমরা বলবো পতঙ্গ, আর প্রাণী হচ্ছে আকারে আরো বেশি বড় হবে। তাহলে পতঙ্গ পরাগী ফুল কোনগুলো দেখো তো? সরিষা, জবা, আর এখানে আমরা কি পড়ছিলাম? তিনটা পড়ছিলাম না? কি কি? জবা, কুমড়া আর সরিষা। তাহলে এই জায়গাটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তুমি দেখতেই পারতেছো দুইটা এমসিকিউ পরপর বোর্ডে এরকম হচ্ছে এই জায়গাটা থেকে আসছে, জবা, কুমড়া, সরিষা। এটাতে কি দেখবো আমরা? পতঙ্গ পরাগী দেখবো, জবা, কুমড়া, সরিষা। এরপরে কি বলছে? পতঙ্গ পরাগী ফুল নয় কোনটা? এই যে একই কনসেপ্ট কিন্তু শুধু একটু ঘুরায় দিচ্ছে। জবা, কুমড়া আর সরিষা এই তিনটা দেখলাম না একটু আমরা আগে, যে সেটাতে কি হয়? পতঙ্গ পরাগী হয়। জবা, কুমড়া আর সরিষা এখানে কি হয়? পতঙ্গের মাধ্যমে হয়। কিন্তু শিমুল যেটা, ওখানে তোমার পতঙ্গের মাধ্যমে হবে না, শিমুলে কি হবে? প্রাণীর মাধ্যমে হবে। শিমুল হচ্ছে তোমার প্রাণী পরাগী ফুল। তাহলে আমাদেরকে পতঙ্গ পরাগী ফুল নয় জিজ্ঞেস করছে, নয় বললে তাহলে কোনটা হবে? শিমুল। শিমুল পতঙ্গ পরাগী ফুল না, শিমুল হচ্ছে প্রাণী পরাগী ফুল। তারপরে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি সঠিক নয়?
তার মানে পতঙ্গ পরাগী ফুল আমরা একটু আগে ওর বৈশিষ্ট্যগুলো পড়ছি, বৈশিষ্ট্যগুলো কীরকম হবে, ওর গর্ভমুণ্ড আঠালো হবে। হ্যাঁ, কি জন্য আঠালো হবে, কারণ ওইখানে হচ্ছে তোমার পোকামাকড় যখন মধু খাইতে যাবে ওদের পায়ের সাথে ওই আঠালো অংশটা মানে লেগে যাবে। এরপরে ওগুলো আকারে অনেক বড় হবে, হ্যাঁ আকারে বড় হয়, এটাও আমরা বৈশিষ্ট্যের ভিতর পড়ছি। এরপরে সুগন্ধযুক্ত হয়, হ্যাঁ ওখানে সুগন্ধযুক্ত এই কথাটাও ছিল। তাহলে এই তিনটা বৈশিষ্ট্যই আমরা পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু ওই যে পতঙ্গগুলা যে যায় ওই ফুলটার কাছে কি জন্য যায়, মধু আহরণের জন্য যায়, তার মানে ওখানে মধু থাকবে। কিন্তু এখানে আমাদের কি বলছে, মধু গ্রন্থিহীন বলছে, তার মানে মধু গ্রন্থি নাই, এটা তো পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য না। তাহলে এই সম্পর্কে কোনটা সঠিক নয়, এই যে মধু গ্রন্থিহীন যেটা, তার মানে মধু গ্রন্থি ওখানে থাকে কিন্তু আমাদের যেহেতু এখানে নাই বলছে, তাহলে এই কথাটা সঠিক না। এরপরে সরিষা ফুলে মৌমাছি বসলে কি হয় দেখো তো, সরিষা উদ্ভিদ কি ক্ষতিগ্রস্ত হয় না, উদ্ভিদ এখানে ক্ষতিগ্রস্ত কেন হবে, ওর তো আরো পরাগায়ন সম্পন্ন হবে, ও আরো মানে বেনিফিট পাবে। মৌমাছি উপকৃত হয়, হ্যাঁ মৌমাছি তো হচ্ছে ওই যে মধু খাইতে পারতেছে, মৌমাছি তো উপকার হবেই। সরিষা ক্ষেতের মালিক লাভবান হয়, হ্যাঁ সরিষা ক্ষেতের মালিকও লাভবান হবে। কি জন্য, কারণ এই জায়গায় যে তোমার পরাগায়নটা সম্পন্ন হচ্ছে, একটা উদ্ভিদে যখন পরাগায়ন সম্পন্ন হয় সেক্ষেত্রে অবশ্যই উদ্ভিদটার জন্য এটা বেনিফিট, আবার সরিষা ক্ষেতের যে মালিক তার জন্য এটা লাভবান হবে। তাহলে উদ্ভিদটা ক্ষতিগ্রস্ত হয় না। এই দুইটা অপশনই হচ্ছে এই জায়গাটা সঠিক। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, 2 আর 3 নাম্বারটা হচ্ছে এই জায়গাটা সঠিক। ক্ষেতের মালিকও লাভবান হচ্ছে, মৌমাছিও উপকৃত হচ্ছে, তাহলে 2 আর 3 নাম্বারটা এই জায়গায় সঠিক। এরপরে কি বলছে দেখো তো, নিচের কোন ফুলটির গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত। এখন আমরা এই বৈশিষ্ট্যটা দেখতে পাই হচ্ছে তোমার বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে। বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে কি হয়, বাতাসের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়। এখন বাতাসে যখন পরাগরেণুটা উড়তে থাকে, পরাগরেণু অনেক হালকা হয়, ওই হালকা পরাগরেণু বাতাস দিলেই হচ্ছে উঠতে থাকে। এখন উঠতে উঠতে ওই পরাগরেণুটা তোমার হচ্ছে গর্ভমুণ্ডে যা পতিত হওয়া লাগবে, গর্ভমুণ্ডে পতিত হইলেই তো হচ্ছে তোমার পরাগায়ন সম্পন্ন হবে। সেক্ষেত্রে বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে কি হয়, ওর যে গর্ভমুণ্ডটা এটা হচ্ছে এরকম পালকের মতো থাকে, তখন ওই যে যেটা উঠতে থাকে হালকা যে পরাগরেণুটা ওইটা উঠতে উঠতে এই পালকের সাথে আটকায় যায়, পালকের মাঝখানে আবার আঠা থাকে, আঠার সাথে আটকাবে না পালকের সাথে আটকাবে, আটকাইতে তো তোমাকে হবে, পরাগায়ন তো সম্পন্ন হইতেই হবে। তাহলে এই বৈশিষ্ট্যটা আমরা কোথায় দেখতে পাই, আঠালো দেখতে পাই। আর শাখান্বিত, শাখান্বিত মানে এরকম মানে শাখা প্রশাখা থাকতেছে, কোথায় দেখবো আমরা, বায়ুপরাগী ফুলে। তাহলে এখানে বলো বায়ুপরাগী ফুল কোনটা, ধান হচ্ছে বায়ুপরাগী ফুল, ধান হচ্ছে আমাদের এই জায়গায় বায়ুপরাগী ফুল। তারপরে সরিষা আর কদম জবা এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এগুলো হচ্ছে তোমার প্রাণী পরাগী পতঙ্গ পরাগী ফুল, তাই না। এই যে সরিষা জবা আর কি বৈশিষ্ট্য আমরা দেখছিলাম, সরিষা জবা ছিল আমাদের মানে পতঙ্গের মাধ্যমে, তারপরে কদম হচ্ছে প্রাণীর মাধ্যমে। তাহলে এগুলো হচ্ছে তোমার প্রাণী পরাগী পতঙ্গ পরাগী। সেক্ষেত্রে আমরা কি বলবো, এই বায়ু পরাগী ফুল হচ্ছে ধান, যেহেতু ধানের বৈশিষ্ট্য আর এই যে বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে, তাহলে আমরা এটাকে হচ্ছে সঠিক উত্তর ধরবো। তারপরে কি বলছে দেখো তো, বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, বায়ুপরাগী ফুল হচ্ছে ধান, তাহলে ফুল রঙিন আর মধুগ্রন্থিযুক্ত। ধান কি রঙিন হয় না, মধুগ্রন্থি থাকে ধানে, থাকে না। তাহলে এই অপশনটা আমরা এখানে বাদ দিতে পারতেছি। ফুল হালকা আর মধুগ্রন্থিহীন হয়, হ্যাঁ ফুলটা হচ্ছে এখানে হালকা হবে, ফুল বলতে পরাগরেণু হালকা হয়, আর মধুগ্রন্থি থাকে না, মধুগ্রন্থিহীন বলছে, তাহলে এটা সঠিক। তারপরে গর্ভমুণ্ড আঠালো আর শাখান্বিত, হ্যাঁ গর্ভমুণ্ডটা এরকম শাখা প্রশাখা থাকে, আর মাঝখানে হচ্ছে তোমার মানে আঠালো পদার্থ থাকে। তাহলে ওই পরাগরেণুটা হালকা পরাগরেণুটা এসে হচ্ছে এই জায়গায় আটকায় যায়। তাহলে গর্ভমুণ্ড আঠালো আর শাখান্বিত এটা হচ্ছে এই জায়গাটায় সঠিক। তাহলে আমরা কোনটা উত্তর বলতে পারবো, 2 আর 3 নাম্বারটা এই জায়গায় সঠিক। ফুল রঙিন আর মধুগ্রন্থি এটা হচ্ছে তোমার প্রাণী পরাগী বা পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে যাবে, কিন্তু বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে এটা হয় না। এরপরে কোন ফুলের সুগন্ধ নেই, দেখো তো এই সবগুলো ফুল তুমি চিনো, গোলাপ ফুলে অনেক সুগন্ধ আছে, সরিষা ফুলে অনেক সুগন্ধ আছে, সুগন্ধ থাকলেই তো হচ্ছে তোমার পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হবে। এখন এই যে সরিষা ফুল একটু আগে আমরা বলছি যে পতঙ্গ পরাগী, তাহলে ওর অবশ্যই সুগন্ধ আছে, রজনীগন্ধা এখানে তো অনেক সুগন্ধ আছে। কিন্তু পাতা শ্যাওলা যেটা, এই যে শ্যাওলা এটা পানিতে থাকে, এটাতে কোনো সুগন্ধ নেই, এটাতে পানির মাধ্যমে পরাগায়ন হবে, এখানে সুগন্ধ থাকা না থাকা হচ্ছে ওর পরাগায়নের উপরে কোনো প্রভাব ফেলে না। তাহলে কোন ফুলের সুগন্ধ নেই, পাতা শ্যাওলাতে হচ্ছে সুগন্ধ নেই। এরপরে কি বলছে দেখো তো, পুং পুষ্পের বৃত্ত ছোট থাকে কোন পরাগী ফুলে। আমরা এরকম জানি পানিতে বসবাস করে যে উদ্ভিদগুলা, ওই উদ্ভিদগুলার স্ত্রী উদ্ভিদগুলা হচ্ছে তোমার দণ্ডটা অনেক বেশি লম্বা হয়। মনে করো পানির লেয়ার এই পর্যন্ত, এখানে হচ্ছে পানির লেয়ার এই পর্যন্ত, আর এরকম একটা লম্বা দণ্ড উপরে হচ্ছে তোমার মানে পানিতে বসবাস করা উদ্ভিদগুলো এখানে থাকতেছে। তাহলে স্ত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা এরকম লম্বা
যে ইয়াটা দেখতে পাচ্ছি, মানে দণ্ডটা হচ্ছে লম্বা দেখতে পাই, বৃন্তটা। কিন্তু পুরুষ পুষ্পের ক্ষেত্রে কি হয়, ওর পানির লেয়ার যতটুকু ও মানে ওর বৃন্তটাও হচ্ছে ততটুকু হয়, তাহলে ও হচ্ছে এতটুকু পর্যন্ত থাকবে, মানে পানির লেয়ার পর্যন্তই ওর বৃন্তটা। এখন কি হয়, যখন পরাগায়নের সময় হয়, পুরুষ পুষ্পটা এই জায়গা থেকে হচ্ছে ওর বৃন্তটা থেকে খুলে পানিতে ভাসা শুরু করে। ভাসতে ভাসতে কি হয়, স্ত্রী পুষ্পের কাছে আসে। তখন স্ত্রী পুষ্পের কাছে আসলে ওই জায়গায় হচ্ছে ওর পরাগায়নটা পানিতে ভাসতে ভাসতে মানে পরাগায়ন সম্পন্ন হয়। সেক্ষেত্রে পানি পরাগী ফুলের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই যে পুরুষ পুষ্পের বৃন্তটা হচ্ছে এই জায়গায় ছোট থাকে। এই যে পুরুষ পুরুষ বৃন্ত ফুলের বৃন্তটা দেখো ছোট, আর ও হচ্ছে পানিতে মানে বৃন্তটা খুলে গিয়ে পানিতে ভেসে ভেসে স্ত্রী পুষ্পের কাছে চলে আসে। সেক্ষেত্রে পরাগায়ন সম্পন্ন হয়। তাহলে আমরা কোথায় দেখলাম এটা, পানি পরাগী ফুলের ক্ষেত্রে এটা দেখলাম। আর বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কিরকম, ওদের হচ্ছে তোমার মধুগ্রন্থি থাকবে না, সুগন্ধ থাকবে না, পরাগরেণু হালকা হবে, আর গর্ভমুণ্ড হচ্ছে তোমার আঠালো হবে, শাখান্বিত হবে। এরপরে প্রাণী পরাগী ফুলের ক্ষেত্রে ওইটা হচ্ছে ফুলটা অনেক বেশি বড় আর কালারফুল হবে, তারপরে ওখানে হচ্ছে তোমার সুগন্ধ থাকবে। পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে মধুগ্রন্থি অবশ্যই থাকতে হবে, সুগন্ধও থাকবে, আর ওগুলো হচ্ছে তোমার দেখতে মানে উজ্জ্বল হবে। তাহলে ওই বৈশিষ্ট্যগুলা দিলে আমরা কি বলতাম, এগুলার বৈশিষ্ট্য আমরা জানলাম। আর পুরুষ পুষ্পের ক্ষেত্রে বৃন্ত ছোট হয়, এটা হচ্ছে পানি পরাগী ফুলের ক্ষেত্রে। দেখো একটা প্রশ্ন, যে বৃন্ত ছোট, এটা পানি পড়েই হচ্ছে তুমি নিচের দিকে চলে যাবে না, তুমি কি করবা, বাকি যে 3টা অপশন আছে না, ওই 3টা অপশন নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করবা যে ওদের পরাগায়ন তাহলে কিভাবে সম্পন্ন হয়। কারণ প্রশ্ন যদি আরেকটু ঘুরে পেঁচায় দেয়, সেক্ষেত্রে যাতে তুমি অ্যান্সারটা করতে পারো। চলো তারপরে প্রশ্নটায় আমরা যাই, কি বলছে দেখো তো, পানি পরাগী ফুলের ব্যাপারে কোনটি ভুল। পানি পরাগী ফুলের ক্ষেত্রে কোনটি ভুল, দেখো তো কি বলছে, ক্ষুদ্র আর হালকা পানি পরাগী ফুলের ক্ষেত্রে হ্যাঁ, আমরা ওই যে পুরুষ পুষ্পটা কি হয় তোমার হচ্ছে হালকা হয়, যার জন্য হচ্ছে পানিতে ভেসে ভেসে স্ত্রী পুষ্পের কাছে যাইতে পারতেছে। তারপর পরাগরেণুটাও হালকা হয়, ওটা হচ্ছে পানিতে ভেসে তোমার স্ত্রী পুষ্প এটা গ্রহণ করে নেয়, তারপরে ওদের পরাগায়ন সম্পন্ন হয়। সেক্ষেত্রে ক্ষুদ্র আর হালকা এটা আমরা বলতে পারি। এরপরে হচ্ছে পুরুষ পুষ্পের বৃন্ত ছোট, হ্যাঁ একটু আগে প্রশ্নটাই তো দেখলাম, পুরুষ পুষ্পের বৃন্ত হচ্ছে এখানে ছোট থাকে। তারপরে উদাহরণ হিসেবে পাতাশালা, হ্যাঁ পাতাশালা পানিতে থাকে, পানির মাধ্যমেই তো ওর পরাগায়ন সম্পন্ন হবে। কিন্তু সুগন্ধযুক্ত, ওর সুগন্ধ থাকার কি দরকার, পানির মাঝখানে সুগন্ধ দিয়ে তো হচ্ছে তোমার কোনো প্রাণী হচ্ছে আকর্ষিত হবে না। আর এখানে তোমার সুগন্ধ লাগতেছে না, কি জন্য, কারণ পুরুষ পুষ্প তো নিজে থেকে আসতেছে, এখানে হচ্ছে সুগন্ধ দিয়ে এটা মানে ওর পরাগায়নটা কোনো প্রভাবিত হয় না। তাহলে পানি পরাগী ফুলের ক্ষেত্রে আমরা সুগন্ধযুক্ত দেখতে পাই না, সুগন্ধ থাকে না, এদের সুগন্ধহীন। তারপরে কি বলছে দেখো তো, পাখির মাধ্যমে কোনটির পরাগায়ন হয়। পাখির মাধ্যমে পরাগায়ন হচ্ছে প্রাণী পরাগী, যেগুলা মানে প্রাণী পরাগী ফুলগুলো কি হচ্ছে আমরা পাখির মাধ্যমে পরাগায়ন বলবো। তাহলে দেখো শিমুল ফুলে হচ্ছে তোমার পাখির মাধ্যমে পরাগায়ন হয়। ধান হচ্ছে বায়ুর মাধ্যমে হয়, বায়ুর মাধ্যমে ধানের পরাগায়ন হয়। তারপর সরিষা আর কুমড়া, এক্ষেত্রে হচ্ছে আমরা সরিষাতে হচ্ছে পতঙ্গ দেখতে পাই, পতঙ্গ। তারপরে কুমড়ার ক্ষেত্রে হচ্ছে আমরা পতঙ্গ দেখতে পাই, তাই না। একটু আগে আমরা কি দেখছিলাম, এই যে কুমড়া, সরিষা, জবা, এই 3টাই ছিল পতঙ্গ। তাহলে এই জায়গাটায় এই 2টা হচ্ছে তোমার পতঙ্গ পরাগী, এই 2টা হচ্ছে তোমার পতঙ্গ পরাগী, ধান হচ্ছে বায়ু, আর শিমুল হচ্ছে তোমার পাখির মাধ্যমে অর্থাৎ প্রাণী পরাগী। এরপরে একটা কি বলছে দেখো তো, প্রাণী পরাগী ফুল কোনটি। পাখির মাধ্যমে পরাগায়ন হওয়া যেই কথা, প্রাণীর মাধ্যমে পরাগায়ন হওয়া হচ্ছে সেই কথা। তাহলে এখানে আমরা কি বলছিলাম, শিমুল হচ্ছে আমাদের কি ছিল, পাখির মাধ্যমে পরাগায়ন ছিল। এই জায়গায় আমাদের কদম যেটা, এটাও কিন্তু তোমার পাখির মাধ্যমে প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয়, মানে পাখি প্রাণী যেটাই বলুক, প্রাণীর মাধ্যমে পরাগায়ন আমরা কোথায় দেখতে পাই, কদমে দেখতে পাই। জবার ক্ষেত্রে আমরা হচ্ছে পতঙ্গ পরাগায়ন দেখতে পাই, মানে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়। কুমড়ার ক্ষেত্রেও কিন্তু পতঙ্গের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়। আর ধান যেটা, ধান হচ্ছে তোমার বায়ুর মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়। তাহলে দেখো প্রাণী পরাগী ফুল কোনটা, কদম। কদম পরেই হচ্ছে নিচের দিকে চলে যাও না, বাকি অপশনগুলো নিয়ে হচ্ছে একটু দেখো যে ওদের পরাগায়নটা কিভাবে সম্পন্ন হয়। তাহলে চলো এর পরের প্রশ্নটাতে যদি আমরা যাই, কি বলছে দেখো তো, কোন পরাগী ফুল ছোট হলে পুষ্পমঞ্জরিতে সাজানো থাকে। কোন পরাগী ফুল ছোট হলে পুষ্পমঞ্জরিতে সাজানো থাকে। এখন দেখো পুষ্পমঞ্জরি বলতে আমরা কি বুঝি, পুষ্পমঞ্জরি হচ্ছে তোমার একটা উদ্ভিদে যখন ফুল ফুটবে, সেক্ষেত্রে ওই যে ডালপালায় ফুলগুলা যে একটা বিশেষ নিয়মে সাজানো থাকে, ওই সাজানো ডাল আর ফুল সহ পুরাটাকে আমরা বলবো হচ্ছে পুষ্পমঞ্জরি। দেখো তো জিনিসটা কি, এরকম একটা ডাল মনে করো, এই ডালে তোমার এরকম অনেকগুলো ফুল ফুটছে, নিচের দিকে যে ফুলগুলো থাকবে ওগুলো আকারে অনেক বেশি বড় হবে, আর উপরের দিকে যে সর্বকনিষ্ঠ ফুলগুলো হচ্ছে উপরের দিকে থাকবে। তাহলে এই দিকে যখন আসতেছি আস্তে আস্তে ছোট ফুলগুলো হচ্ছে। তাহলে একটা ডাল দেখো, ডালে ফুলগুলো সাজানো অবস্থায় আছে। আবার এরকম একটা ডাল মনে করো, একটা ডালে একটা মাত্র ফুল ফুটছে। তাহলে এই যে একটা ডালে একটা ফুল, মানে বৃদ্ধি যখন
মানে লিমিটেড হয় তখন ওইটাকে আমরা বলি হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি, আর বৃদ্ধি যখন অসীম হয় তখন এটাকে আমরা বলবো হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি। তাহলে এই যে পুষ্পমঞ্জরিটা কোন পরাগী ফুল? ছোট হলে পুষ্পমঞ্জরিতে সাজানো থাকে। প্রাণী পরাগী ফুল যেগুলো, আমরা কি বলছিলাম, প্রাণী পরাগী ফুলের হচ্ছে বৈশিষ্ট্য ওরা হচ্ছে অনেক বেশি বড় হবে আকারে, ঝলমলে হবে, কালারফুল হবে। কিন্তু এই যে প্রাণী পরাগী ফুল যখন ছোট হচ্ছে তখন এটাতে কি হবে? তখন এটা হচ্ছে পুষ্পমঞ্জরিতে সাজানো অবস্থায় থাকবে। তাহলে এটার আমরা উত্তরটা কি বলতে পারি? প্রাণী পরাগী ফুল। বায়ুপরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য আমি তোমাকে বলি। বায়ুপরাগী ফুলের পরাগরেণু হালকা হবে, গর্ভমুণ্ড আঠালো হবে, পালকের মতো হবে, সুগন্ধ থাকবে না। পানি পরাগী ফুলের ক্ষেত্রে কি হবে? পানি পরাগী ফুলের ক্ষেত্রে তোমার পুরুষ পুষ্পের যে বৃন্তটা ওইটা হচ্ছে আকারে ছোট হবে। ওরা হচ্ছে পানিতে ভাসতে ভাসতে পরাগায়ন সম্পন্ন করে, স্ত্রী পুষ্পের কাছে যায়, ওখানে হচ্ছে ওদের পরাগরেণুটা ওইটাও হালকা থাকে, পানিতে ভাসতে পারে। পতঙ্গ পরাগী ফুল যেগুলো, ওগুলাতে অবশ্যই মধু থাকবে, মধু খাওয়ার জন্যই তো পতঙ্গ ওখানে যাবে। আর ওদের পরাগরেণুগুলো এত বেশি আঠালো হবে যে পতঙ্গগুলার পায়ে ডানায় হচ্ছে আটকায় যাবে। আর ওদের গর্ভমুণ্ডটাও আঠালো হবে, তখন ওখানে হচ্ছে আঠালো গর্ভমুণ্ডে তোমার পরাগরেণু যখন পতিত হবে তখন পরাগায়ন সম্পন্ন হবে। তাহলে প্রাণী পরাগী ফুল এই বৈশিষ্ট্যটা ছাড়াও তুমি বাকি যে ফুলগুলা বা বাকি যে বাহকগুলার মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয় ওগুলা নিয়ে হচ্ছে একটু নলেজ গ্যাদার করলাম। এরপরে কি বলছে দেখো তো, পলাশ একটি উজ্জ্বল কমলা রঙের বড় আকর্ষণীয় ফুল, এতে কিসের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হবে? পলাশ এরকম একটা ফুল দেখছে, যে ফুলটা কিরকম উজ্জ্বল কমলা রঙের আর বড় আকর্ষণীয়। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? প্রাণীর মাধ্যমে পরাগায়ন হইতে দেখি। আমরা কি বলছিলাম? উজ্জ্বল বড় ফুলগুলোর ক্ষেত্রে আমরা প্রাণীর মাধ্যমে পরাগায়ন দেখব। বায়ুর মাধ্যমে হবে হচ্ছে তোমার ধানের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। পতঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? জবা, কুমড়া, সরিষা। তারপরে পানির মাধ্যমে হয় হচ্ছে তোমার পাতা শ্যাওলা। তাহলে সবগুলোর উদাহরণে একসাথে পড়ে ফেলবা। আর প্রাণী পরাগী ফুল হিসেবে আমরা কি বলতে পারি? কদম বলতে পারি, তাই না? কদম ওই জায়গাগুলো, মানে এই ফুলগুলোতে হচ্ছে আকারে বড় হবে, ঝলমলে হবে, যার জন্য এখানে তোমার পতঙ্গের মাধ্যমে, প্রাণীর মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হবে। আর পতঙ্গ যেগুলো ওগুলোতে অবশ্যই মধুগ্রন্থি থাকতে হবে। দেখো একটা প্রশ্নের একটা উত্তর ছাড়াও বাকি উত্তরগুলো নিয়েও একটু ঘাটাঘাটি করবা। এভাবে করে যদি তুমি এমসিকিউগুলো শেষ করতে পারো, অর্থাৎ তোমার সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারো, সুন্দর একটা প্রিপারেশন এমসিকিউতে তোমাদের সম্পন্ন হবে বলে আমি মনে করি। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।